হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বীরেন ফিজিক্স হাব। ক্লাস 11 সেমিস্টার 1-এর পরীক্ষা তোমাদের শেষ। এবার আমরা শুরু করতে চলেছি ক্লাস 11 সেমিস্টার 2 এর ক্লাস। সেমিস্টার 2-তে তোমাদের শুধু এমসিকিউ নয়, যেহেতু এসিকিউ এবং শর্ট কোশ্চেন টাইপ কোশ্চেনগুলো পরীক্ষাতে আসবে, তাই শুধু এমসিকিউ নয়, আমরা সব ধরনের কোশ্চেন প্লাস থিওরি একই সঙ্গে করে নিব। তোমাদের সেমিস্টার 2 এর প্রথম অধ্যায় নিউটনীয় মহাকর্ষ ও গ্রহ উপগ্রহের গতি। আমার এই ক্লাসের কোশ্চেনগুলো সাতটা বই ও ছায়া বই দুটোইকেই কভার করবে। একদম এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেনগুলোই আমি এই ক্লাসের মধ্যে রাখার চেষ্টা করব। তোমাদের প্রথম থেকেই যাতে কোশ্চেন প্র্যাকটিস হয়ে যায়, তার জন্যই আমি কোশ্চেন অ্যান্সার দিয়ে থিওরি ক্লাসগুলো করাবো। চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই সেমিস্টার 2 এর প্রথম ক্লাস। ইউ আর রেডি, গো। কোশ্চেন নম্বর 1, নিউটনের মহাকর্ষ সূত্রটি বিবৃত করো। এই সূত্রের ভেক্টর রূপটি প্রতিস্থাপন করো। দেখো, আমরা নিউটনের গতিসূত্র অধ্যায়টিতেই নিউটনের যে এই মহাকর্ষ সূত্র সংক্রান্ত আবিষ্কারগুলো, নিউটনের গতিসূত্রের আবিষ্কারগুলো, তার গল্পটা খুব সুন্দরভাবে করেছি। তাই এখানে কথা না বাড়িয়ে আমরা একবারে আমাদের উদ্দিষ্ট লক্ষ্যে চলে যাই। নিউটন তার যে মহাকর্ষ সূত্র, তার বিবৃতিতে কি লিখেছেন? তিনি বলেছেন, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা তাদের সংযোজক সরল রেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ধরি m1 ও m2 ভরের দুটি বস্তুকণা পরস্পর থেকে r দূরত্বে অবস্থিত, তাই না? তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী তাদের মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বল F সমানুপাতি m1 m2 বাই r স্কোয়ার। অতএব F ইজিক্যাল টু জি m1 m2 বাই r স্কোয়ার। এই জিকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। ওকে, তাহলে এই গেল আমাদের কোশ্চেন নাম্বার 1-এর অ্যান্সার। এবার তারপরে বলা হয়েছে নিউটনের এই সূত্রের ভেক্টর রূপটি প্রতিস্থাপন করো। নিউটনের মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপটি প্রতিস্থাপন করো। তাহলে এই দেখো, আমাদের একটা ত্রিমাত্রিক অবস্থান, তিনটা অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ ও জেড অক্ষ। মূলবিন্দু ও থেকে m1 বস্তুর অবস্থান ভেক্টর r1 এবং m2 বস্তুর অবস্থান ভেক্টর r2 এবং m1 ও m2 বস্তুদ্বয়ের মধ্যে যে অবস্থান ভেক্টর m1 এর সাপেক্ষে m2 এর অবস্থান ভেক্টর r21 এবং m2 এর সাপেক্ষে m1 এর অবস্থান ভেক্টর f12। তাহলে m1 এর সাপেক্ষে m2 এর উপর যে আকর্ষণ বল তা হবে f21 এবং m2 এর সাপেক্ষে m1 এর উপর যে আকর্ষণ বল তা হবে f12, যার সাপেক্ষে সেটাকে পড়ে লেখা হচ্ছে। ওকে, এবার দেখো ভেক্টর রূপের বিবৃতি। ধরা যাক m1 ও m2 ভরের দুটি বস্তুকণার অবস্থান ভেক্টর r1 ও r2। অতএব m1 এর সাপেক্ষে m2 এর অবস্থান ভেক্টর এবং m2 এর সাপেক্ষে m1 এর অবস্থান ভেক্টর r21। m1 এর সাপেক্ষে m2 এর হচ্ছে r21, যেটাকে আমরা বলেছিলাম এটা সমান সমান r2 মাইনাস r1, এবং m2 এর সাপেক্ষে m1 এর যার সাপেক্ষে বলবো সেটাকে পড়ে লিখবো, তাই না? এটা হচ্ছে r21 ইজিক্যাল টু r1 মাইনাস r2, যার সাপেক্ষে বলবো সেটাকে পড়ে লিখবো। যার সাপেক্ষে বলবো সেটাকে পড়ে লিখবো।
এবার একক ভেক্টর, তাহলে এই m1 ও m2 বস্তু নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী পরস্পরকে আকর্ষণ করবে। এবার যেহেতু আমরা ভেক্টর রূপ লিখব, তাই আমাদের m1 এর সাপেক্ষে m2 এর জন্য আকর্ষণ বল নির্ণয় করার জন্য m1 এর সাপেক্ষে m2 এর যে ইউনিট ভেক্টর, একক ভেক্টর, তাকে আমরা কি লিখব? m1 এর সাপেক্ষে m2 এর ইউনিট ভেক্টরকে আমরা লিখব আর ক্যাপ 21 আর, এবং অনুরূপভাবে m2 এর সাপেক্ষে কি লিখতাম? আর 12। আবার কি মডুলাস অফ আর 21, মডুলাস অফ আর 12 উভয়ই কিন্তু আর এর সমান, কারণ আমাদের এই ডিস্টেন্সটা m1 থেকে m2-তে মাপি অথবা m2 থেকে m1-এ মাপি, এটার মান তো আর থেকে বেশি হবে না, মান সমানই থাকবে। তাই এটা হয়ে যাবে আর মডুলাস অফ আর 12 এবং মডুলাস অফ আর 21 ইজিক্যাল টু আর। তাহলে ইউনিট ভেক্টর, আবার আমরা জানি ইউনিট ভেক্টর এন ক্যাপ ইজিক্যাল টু প্রদত্ত ভেক্টর বাই তার মান, তাই না? ইউনিট ভেক্টর এন ক্যাপ ইজিক্যাল টু কী হয়? ইউনিট ভেক্টর এন ক্যাপ ইজিক্যাল টু প্রদত্ত ভেক্টর, ধরলাম ভেক্টরটা এ, বাই তার মডুলাস, তাই না? এটা হচ্ছে আমাদের ইউনিট ভেক্টর। তাহলে এখানে আর 21 ইউনিট ভেক্টর হবে আর 21 ভেক্টর বাই তার মান, এবং আর 12 ভেক্টর হবে আর 12 ভেক্টর হবে আর 12 ইউনিট ভেক্টর হবে আর 12 ভেক্টর বাই তার মডুলাস। ওকে, নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী m1 ও m2 ভরের উপর ক্রিয়াশীল বলের ভেক্টর রূপটি হলো, তাহলে ভেক্টর রূপটি কি হবে? মাইনাস জি m1 m2 আর 21 স্কোয়ার, যেহেতু দুটোই সমান, আর 21 মডুলাস আমরা মানটা নিব এবং তার ডাইরেকশন আর ক্যাপ 21 ইজিক্যাল টু মাইনাস জি m1 m2 বাই আর কিউব আর 21, এবং এই মাইনাসটা কেন? মাইনাসটা বোঝাচ্ছে যে m1 বস্তুর সাপেক্ষে m2 বস্তুর উপর যে আকর্ষণ বল, অবস্থান ভেক্টরের ডাইরেকশন এবং আকর্ষণ বলের ডাইরেকশন একে অপরের অপোজিট। অবস্থান ভেক্টর m1 থেকে m2-র দিকে, কিন্তু আকর্ষণ বলটা m2 থেকে m1-এর দিকে, m1 m2 বস্তুকে আকর্ষণ করছে, যেহেতু একে অপরের ডাইরেকশন অপোজিট, তাই মাইনাস চিহ্ন নেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে m2 ভরের জন্য m1 ভরের উপর যে আকর্ষণ বল হবে তার ভেক্টর রূপটি কী হবে? 1 ইজিক্যাল টু মাইনাস জি m1 m2 আর কিউব বাই আর 21। এটি হলো আমাদের নিউটনের মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ। চলো কোশ্চেন নম্বর 2, মহাকর্ষীয় ধ্রুবকের একক ও মাত্রা কী? মহাকর্ষীয় ধ্রুবকের একক ও মাত্রা কী? আমরা নিউটনের যে মহাকর্ষ সূত্র সেখান থেকে বের করতে পারি জি ইজিক্যাল টু কী হবে? এফ আর স্কোয়ার m1 বাই m2, তাই না? নিউটনের মহাকর্ষ সূত্র থেকে, তাহলে জি এর একক হবে এফ এর একক, আর এর স্কোয়ারের একক এবং এম এর একক। যদি সিজিএস পদ্ধতিতে করি তাহলে এফ এর একক ডাইন, আর এর একক সেমি স্কোয়ার, এবং এম এর একক ভরের একক অর্থাৎ গ্রাম পার গ্রাম স্কোয়ার, এবং এফএস পদ্ধতিতে পাউন্ডাল ফুট স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার, এবং এসআই পদ্ধতিতে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এরপরে জি এর মাত্রা, তাহলে জি এর মাত্রা এফ এর মাত্রা ml (10⁻²), এবং আর এর মাত্রা এল স্কোয়ার, এম এর মাত্রা এম স্কোয়ার, তাহলে হয়ে গেল m-1 L³ 10⁻²। এরপরে আমরা সঙ্গে জি এর মানটাও দেখে নেব। জি এর যে মান সেটা ক্যালকুলেশন করে যা বের হয় সেটা হচ্ছে
6.67 ইন্টু 10⁻⁸ টাইন সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম স্কোয়ার এবং 6.67 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে, এটা হলো এসআই পদ্ধতিতে। তারপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 3। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কাকে বলে? মহাকর্ষীয় বিভবের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। মহাকর্ষীয় ক্ষেত্র মহাকর্ষীয় ক্ষেত্র, এবং তোমরা ক্লাস 12-এ গিয়ে সেম জিনিস পড়বে, ইলেকট্রিক ফিল্ড। এটা ক্লাস 12-এর ইলেকট্রিক ফিল্ডের সমতুল্য। চলো, মহাকর্ষীয় ক্ষেত্র কাকে বলা হয়? কোনো মহাকর্ষীয় ক্ষেত্রে যে কোনো বিন্দুতে একক ভরের কোনো বস্তু রাখলে তার উপর ক্রিয়াশীল মহাকর্ষীয় বলকে ওই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলা হয়। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলা হয়। তার মান E=gm। যেহেতু একক ভরের বস্তু রাখবো, তাই সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে 1/r²। E=gm/r²। এরপরে দেখব আমরা মহাকর্ষীয় বিভব। একক ভরের কোনো বস্তুকে অসীম দূরত্ব থেকে মহাকর্ষ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনার জন্য কোনো এজেন্টকে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হয় মহাকর্ষীয় বিভব। এর রাশিমালাটি এবার আমরা প্রতিষ্ঠা করব। ধরা যাক এম ভরের কোনো বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্রে একটি বিন্দু বি বিবেচনা করা হলো। হ্যাঁ, এম ভরের এই বস্তু এ বিন্দুতে অবস্থিত, তার থেকে কিছু দূরত্বে বি, সেখানে একটা বি বিন্দু বিবেচনা করা হলো। এই যে দূরত্ব এ টু বি, এর দূরত্ব হচ্ছে আর। ওই বিন্দুতে একটি একক ভর m1, হ্যাঁ, এই বি বিন্দুতে আমরা একটা একক ভর m1কে কল্পনা করে নেব। ওই স্থাপন করলে তার উপর ক্রিয়াশীল মহাকর্ষ বল কি হবে? F=gm/r²। যেহেতু দ্বিতীয় বস্তুর ভর 1, তাই gm/r² হবে, তাই না? এখন এই বলের অভিমুখে বস্তুটিকে dr দূরত্ব সরাতে হলে কৃতকার্য, আমরা জানি কৃতকার্য W=F.S। W= কি? F.S, হ্যাঁ, বল ইন্টু সরণ। তাহলে এখানে বল কি? F, আর সরণ dr, F/dr। তাহলে আমাদের যে F এর মান gm/r² এবং সরণ dr। এবার আমাদের মহাকর্ষীয় বিভবের সংজ্ঞাতে ছিল বস্তুকে অসীম থেকে কোনো বিন্দুতে নিয়ে আসতে হবে। তাহলে অসীম, যেখানে r=∞ দূরত্ব থেকে বি বিন্দুতে যদি একক ভরের বস্তুটিকে নিয়ে আসতে হয়, তাহলে কৃত কার্য হবে ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর dw, তাই না? যেহেতু আমাদের এই যে বল, মহাকর্ষ বল F কার উপর নির্ভরশীল? দূরত্বের উপর নির্ভরশীল, তাই না? আর এর উপর নির্ভরশীল। তাহলে বল পরিবর্তনশীল হলে কৃতকার্য আমাদের ইন্টিগ্রেশন করেই বের করতে হবে, তাই না? ইন্টিগ্রেশন করেই বের করতে হবে। তাহলে W=ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর dw। এবার আমরা এর ইন্টিগ্রেশনটা করে নেব। gm, যদি আমরা dw এর মান বসাই gm/r², dr, gmটা কনস্ট্যান্ট, তাই gmটা বাইরে চলে আসলো, dr/r²। এবার আর স্কোয়ারের ইন্টিগ্রেশন r²কে উপরে নিয়ে গেলে হয় কি? r⁻², r⁻²। এবং r⁻²কে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমাদের হয়ে যাবে r⁻² + 1/-2 + 1। সেই ক্ষেত্রে যে মানটা দাঁড়াবে তা হচ্ছে -gm/r লিমিট ইনফিনিটি টু আর।
এবার লিমিট বসিয়ে দিলে যে মানটা আমরা পাই তা হলো মাইনাস জিএম বাই আর, মাইনাস জিএম বাই আর। এই কার্য দিয়ে বি বিন্দুতে মহাকর্ষীয় বিভব পরিমাপ করা হয়। অতএব বি বিন্দুতে এম ভরের বস্তুর জন্য মহাকর্ষীয় বিভব ভি ইজিক্যাল টু মাইনাস জিএম বাই আর। ওকে, তাহলে এই গেল আমাদের কোশ্চেন নম্বর 3। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 4। কোশ্চেন নম্বর 4-এ কী বলা হয়েছে, ভর স্থির রেখে পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ অর্ধেক হয়ে গেলে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান কী হবে? কোনো বস্তু ও পৃথিবীর মধ্যে মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবী বস্তুর দিকে সরে আসে না কেন? তাহলে কোশ্চেন নম্বর প্রথমটা আমরা আগে দেখি। ভর স্থির রেখে পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ অর্ধেক হয়ে গেলে অভিকর্ষজ ত্বরণের মান কী হবে? আমরা জানি ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান কত? জি ইজিক্যাল টু ক্যাপিটাল জিএম বাই আর স্কোয়ার। এবার যদি ভর স্থির রেখে ব্যাসার্ধ অর্ধেক হয়ে যায়, ভর স্থির রেখে ব্যাসার্ধ r/2 হয়, তাহলে অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ ইজিক্যাল টু জিএম বাই r/2 এর স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে হয় 4gm বাই আর স্কোয়ার সমান 4g, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ 4 গুণ বেড়ে যাবে, হয়ে যাবে 4 গুণ। হ্যাঁ, অভিকর্ষজ ত্বরণ পূর্বের অভিকর্ষজ ত্বরণের কত গুণ হবে? 4 গুণ। তারপরে কোশ্চেন নম্বর সেকেন্ড পার্টে কী ছিল, কোনো বস্তু পৃথিবীর মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবী বস্তুর দিকে সরে আসে না কেন? খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। কোনো বস্তু ও পৃথিবীর মধ্যে মহাকর্ষ বল এফ ইজিক্যাল টু ক্যাপিটাল জিএমএম বাই আর স্কোয়ার। বস্তু পৃথিবীর দিকে, পৃথিবী যেমন বস্তুর উপর এফ বল প্রয়োগ করে, ঠিক তেমনই বস্তু ও পৃথিবীর দিকে এফ বল প্রয়োগ করে, তবু পৃথিবী কিন্তু বস্তুর দিকে সরে যায় না, বরং বস্তুই পৃথিবীর দিকে সরে আসে। এর কারণ কি? এর কারণ আমরা এখানে পেয়ে যাব। ধরা যাক এম ভরের পৃথিবী এফ বলের সাহায্যে এম ভরের বস্তুটিকে নিজের দিকে আকর্ষণ করছে। মহাকর্ষ সূত্র অনুসারে বস্তুটিও ওই একই এফ বলের সাহায্যেই পৃথিবীকে আকর্ষণ করে। এটি হলো ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী। নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে আমরা জানি ত্বরণ কি? ত্বরণ ইজিক্যাল টু এফ বাই এম, বস্তুর বল, প্রযুক্ত বল বাই বস্তুর ভর। ত্বরণ ইজিক্যাল টু এফ বাই এম। এবার পৃথিবীর ত্বরণ যদি আমরা দেখি, তাহলে পৃথিবীর ত্বরণ হবে এফ বাই ক্যাপিটাল এম, পৃথিবীর উপর প্রযুক্ত বল বাই পৃথিবীর ভর। বস্তুর ত্বরণ যদি আমরা দেখি, তাহলে এটা ছিল বস্তুর ত্বরণ ক্যাপিটাল এফ বাই এম, এবং এটা হলো পৃথিবীর ত্বরণ ক্যাপিটাল এফ বাই এম। এবার যদি আমরা দুটি ত্বরণের মধ্যে অনুপাত করি, বস্তুর ত্বরণ বাই পৃথিবীর ত্বরণ, ক্যাপিটাল এম বাই স্মল এম, ক্যাপিটাল এম এফ বাই ক্যাপিটাল এম, তাহলে এফ কেটে যাবে, থাকবে ক্যাপিটাল এম বাই স্মল এম। এবার দেখো, ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থিত সাধারণ বস্তুসমূহের প্রতিটির ভরই পৃথিবীর ভরের তুলনায় নগণ্য। যেহেতু ক্যাপিটাল এম বাই স্মল এম গ্রেটার দেন 1, অর্থাৎ পৃথিবীর ভর বস্তুর ভরের তুলনায় অনেক গুণ বেশি, তাই আমরা বলতে পারি বস্তুর ত্বরণ পৃথিবীর ত্বরণের তুলনায় অনেক বেশি। বস্তুর ত্বরণ পৃথিবীর ত্বরণের তুলনায় অনেক বেশি, অর্থাৎ বস্তুর ত্বরণ পৃথিবীর ত্বরণ অপেক্ষা বহুগুণ বেশি হওয়ায় বস্তুটি কার্যত পৃথিবীর দিকে গতিশীল হবে। বস্তুর দিকে পৃথিবীর গতি এতই নগণ্য যে তা কখনো অনুভবই করা যায় না। তাহলে ঠিক আছে বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ফার্স্ট ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং আমরা এইভাবেই তোমাদের সামনের সেমিস্টার 2 এক্সামকে লক্ষ্য রেখে প্রত্যেকটা অধ্যায় থেকে কোশ্চেন ভিত্তিক থিওরি কমপ্লিট করিয়ে দেওয়ার চেষ্টা করব। সঙ্গে যে এমসিকিউ এবং ম্যাথগুলো অবশ্যই সেগুলো এই থিওরি ক্লাসের মধ্যেই ইনক্লুড করে দেব, এবং বাকি এমসিকিউ ও ম্যাথের সমাধান আমরা আলাদাভাবে করব। ওকে, ধন্যবাদ।